এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজ আমরা পড়ব সৈয়দ মুজতবা আলীর লেখা একটি রম্য রচনা যার নাম আজব শহর কলকাতা। তোমাদের পূর্ণাঙ্গ যে সহায়ক গ্রন্থ হিসেবে 4টি রম্য রচনা পাঠ্য রয়েছে, সেগুলির সবকটি সৈয়দ মুজতবা আলীর লেখা। প্রথম তোমাদের যে রম্য রচনাটি পাঠ্য রয়েছে বই কেনা, সেটি পড়তে গিয়ে সৈয়দ মুজতবা আলী সম্পর্কে, তার সাহিত্যকর্ম সম্পর্কে, সাহিত্য রচনার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আজ তাই সৈয়দ মুজতবা আলীর পরিচিতি বা তার সাহিত্যকর্ম এগুলো সম্পর্কে ডিটেইল আলোচনায় না গিয়ে আমরা সরাসরি রম্য রচনাটিই পড়ব। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যে 4টি রম্য রচনা পাঠ্য রয়েছে, প্রথম বই কেনা, দ্বিতীয় আজব শহর কলকাতা, 3 নম্বর সেটি হলো 25শে বৈশাখ এবং 4 নম্বর আড্ডা, এগুলির সবকটি পঞ্চতন্ত্র প্রথম ভাগ এখান থেকে নেওয়া হয়েছে। আর এই 4টি রম্য রচনার মধ্যে যে কোনো দুটি থেকে তোমাদের এখন পর্যন্ত যে নমুনা প্রশ্ন সংসদের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে যে কোনো দুটি থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে তোমাদের, এবং সেখানে 5 নম্বর করে 10 নম্বর থাকবে। অর্থাৎ এই যে 4টি রম্য রচনা রয়েছে তার মধ্যে থেকে তোমাকে পরীক্ষায় 2টি প্রশ্ন লিখতে হবে, যেখানে 5 5 10 নম্বর থাকবে। আজকে আমরা পড়ব দ্বিতীয় রম্য রচনা আজব শহর কলকাতা। তোমাদের সংসদ নির্ধারিত যে পাঠ্য বই, সেখানে যে অংশটা রয়েছে সেটা কিন্তু সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র প্রথম ভাগ যদি তোমরা দেখো, তাহলে সেখানে রম্য রচনাটিকে আর একটু বড় আকারে পাবে। এখানে সেটাকে সংক্ষিপ্ত করে তোমাদের সংসদ নির্ধারিত তোমাদের যে পাঠ্য বই, সেখানে সংক্ষিপ্ত রূপে দেওয়া হয়েছে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। এই যে আজব শহর কলকাতা, এর উৎস কি, এবারে আমরা সেইটাই আসি। তোমাদের যে রম্য রচনাগুলি পাঠ্য রয়েছে সেগুলির প্রত্যেকটি পঞ্চতন্ত্র প্রথম ভাগ, সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র প্রথম ভাগের অংশ। বই কেনা এই রম্য রচনাটি যেমন ছিল পঞ্চতন্ত্র প্রথম ভাগের একেবারে প্রথম রচনা, তেমনি আজকের যে প্রবন্ধ বা আজকের যে রম্য রচনা, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয় আজব শহর কলকাতা, তার যে উৎস সেটিও পঞ্চতন্ত্র প্রথম ভাগ, এবং এটি পঞ্চতন্ত্র প্রথম ভাগের 13তম রচনা। কত নম্বর? 13তম রচনা হলো আজব শহর কলকাতা। অর্থাৎ প্রত্যেকটি রম্য রচনায় পঞ্চতন্ত্র প্রথম ভাগেরই অংশ। বই কেনা যেমন পঞ্চতন্ত্র প্রথম ভাগের প্রথম রচনা, তেমনি পঞ্চতন্ত্র প্রথম ভাগের 13তম রচনা হলো আমাদের আজকের আলোচ্য রম্য রচনা আজব শহর কলকাতা। এই আজব শহর কলকাতা শব্দবন্ধটির সঙ্গে আমরা প্রথম পরিচিত হই কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা, এই যে বইটি রয়েছে তার মধ্যে। কি বললাম? কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা এই বইটির মধ্যে আজব শহর কলকাতা এই শব্দবন্ধটির সঙ্গে আমরা পরিচিত হই। তোমরা যদি ইউটিউবে সার্চ করো, তাহলে এই আজব শহর কলকাতা এই নিয়ে গানও পেয়ে যাবে। আমরা এবারে রম্য রচনার মধ্যে ঢুকি, সেখানে সৈয়দ মুজতবা আলী কি বলতে চেয়েছেন সেটা আমরা একটু দেখি। সৈয়দ মুজতবা আলী তিনি বলছেন যে আজব শহর কলকাতা, এই কথাটা তিনি ছোট থেকেই শুনে এসেছেন, কিন্তু কলকাতা কেন আজব শহর বা কলকাতা যে খুব আজব শহর তার পরিচয় খুব একটা তিনি পাননি। এখানে বলে রাখি, আজব কথার অর্থ হলো অদ্ভুত। আজব শব্দের অর্থ হলো অদ্ভুত বা আশ্চর্যজনক একটা কিছু। তো তিনি ছোট থেকেই শুনে আসছেন বটে যে কলকাতা নাকি খুবই আজব শহর, তার প্রমাণ খুব একটা পাননি। তাই এই সিদ্ধান্তে মোটামুটি তিনি উপনীত হওয়ার চেষ্টা করছেন, পৌঁছানোর চেষ্টা করছেন যে কলকাতা খুব একটা আজব শহর নয়। এইরকমই একদিনের ঘটনা, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ বৃষ্টি নামলো। বৃষ্টি নেমেছে, এদিকে লেখকের কাছে কোনো ছাতা বা রেইনকোট, বর্ষাতি কিছু নেই।
আমাদেরও দেখবে রাস্তায় চলতে গিয়ে হঠাৎ বৃষ্টি নামলে আমরাও বিপাকে পড়ি, বিপদে পড়ি। ছাতা বা রেইনকোট আমাদের সঙ্গে না থাকলে কি করব হঠাৎ বুঝে উঠতে পারি না। তো লেখকও সেই রকমই খানিকটা থতমত হয়ে গেলেন এবং বাসে চড়ার বা ট্রামে চড়ার ইচ্ছে বা শক্তি কোনোটাই তার ছিল না সেই সময়, এবং ট্যাক্সিতে যেতে গেলে যে টাকাটা লাগবে সেটা খরচ করার মতো মানসিকতাও ছিল না। তাই আশেপাশে একটু তাকাতে লাগলেন এবং দেখতে দেখতে হঠাৎ দেখতে পেলেন একটা ফরাসি বইয়ের দোকান, যেখানে বড় বড় করে লেখা রয়েছে ফ্রেঞ্চ বুক শপ। তো এই কলকাতার বুকে ফরাসি বইয়ের দোকান, এটা দেখে লেখক খুবই আশ্চর্য হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন সত্যি আজব শহরই বটে কলকাতা। কলকাতার বুকে যেখানে নাকি প্রকাশকেরা বাংলা বই, ভালো বাংলা বই বিক্রি করতেই হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে একটা ফরাসি বইয়ের দোকান রয়েছে। তারপরে হঠাৎ করে লেখকের এই চিন্তাটা মাথায় এলো যে আমাদের যে কলকাতা, যেখানে যেটা বাংলা সাহিত্যের, বাংলা ভাষা চর্চার একটা পীঠস্থান বলতে পারো, সেখানে বাংলা বইয়ের কদর নেই, বাংলা বইয়ের ক্রেতা নেই, বাংলা বই, ভালো বাংলা বই বিক্রি নেই। সেখানে প্রকাশকদের টিকে থাকার জন্য, বাংলায় বাংলা বই বিক্রি করে প্রকাশকদের টিকে থাকার জন্য, মানে নিজেদের দেউলিয়া অবস্থাটা আটকানোর জন্য তাদের কি করতে হয় না, রদ্দি বাংলা বই বিক্রি করতে হয়। রদ্দি বাংলা বই মানে হলো যেগুলো হচ্ছে লঘু রসাত্মক, নিচু মানের বাংলা বই, খুব একটা উৎকৃষ্ট মানের ভালো বাংলা বই সেগুলো নয়, নিচু মানের খুব একটু হয়তো আদি রসাত্মক লেখা টেখা যে সমস্ত রচনার মধ্যে রয়েছে সেই ধরনের উপন্যাস, গল্প, এসব বিক্রি করতে হয় প্রকাশকদের। কেন? নিজেদের মুনাফা বা লাভটা বজায় রাখার জন্য। কলকাতায় যেখানে বাংলা বই বিক্রি নেই, সেখানে একটা ফরাসি বইয়ের দোকান, এটা লেখকের কাছে খুবই অদ্ভুত ঠেকলো। তিনি মনে মনে ধারণা করে নিলেন যে যেরকম বাংলা বইয়ের প্রকাশকেরা বাংলা, ভালো বাংলা, দু চারখানা ভালো বাংলা বইয়ের আড়ালে ওই লঘু রসাত্মক নিচু মানের গাদা গাদা উপন্যাস বিক্রি করে, ফরাসি দোকানটাও বুঝি সেই রকমই হবে। সেখানে তিনি একটা ভালো উপমা ব্যবহার করেছেন। তিনি কি বললেন যে হাতির দাঁত, হাতি তোমরা সকলেই দেখেছো এবং হাতির দুটো দাঁত তার সঙ্গেও তোমরা ভীষণভাবে পরিচিত, কারণ সেই দাঁত দুটো বাইরেই বেরিয়ে থাকে। কিন্তু আবার চিবানোর জন্য হাতির আলাদা লুকানো দাঁত রয়েছে। তাই লেখক বললেন যে যেরকম হাতির সুর থেকে দুপাশে দুটো দাঁত বের হয়ে থাকতে দেখি, অথচ খাওয়ার জন্য আলাদা লুকানো দাঁত রয়েছে চিবানোর জন্য, সেরকমই এই ফরাসি বইয়ের দোকানটাও তাই। এখানে কিছু বই, ফরাসি বই সাজিয়ে রাখা হয়েছে বাইরের দিকটা, এবং ভেতরে গিয়ে হয়তো দেখবো অন্য কিছু। যেরকম ভালো বাংলা বই কিছু সাজিয়ে রাখেন বাঙালি প্রকাশকেরা, এবং তার আড়ালে অনেক নিম্নমানের আদি রসাত্মক উপন্যাস বা গল্পের বই ছেপে বিক্রি করেন নিজেদের মুনাফা বা লাভ বজায় রাখার জন্য, যাতে তাদেরকে দেউলিয়া হয়ে যেতে না হয় সেই জন্য। লেখক এই ভেবে তিনি ভাবলেন যে কি রকম বই এখানে থাকতে পারে ফরাসি দোকানে। ওই লৌধ্র রেণু, ওষ্ঠরাগ, সাঁঝের পীর, এই ধরনের লঘু রসাত্মক কিছু বই নিশ্চয়ই এখানে রয়েছে কিছু ভালো ফরাসি বইয়ের আড়ালে। দোকানে লেখক ঢুকলেন এই ভেবে, এবং সেখানে ঢুকে তার আরো আশ্চর্য হওয়ার পালা। তিনি দোকানে ঢুকে দেখলেন দোকানটা আদ্যপান্ত ফরাসি বইতেই ঠাসা। সাদা, হলদেটে, নানান রকম মলাটে প্রচুর ফরাসি বই। কিছু বই সাজানো রয়েছে, কিছু বই আবার স্তূপাকার করে মেঝের উপর পড়ে আছে। এখানে লেখক বলছেন যে এই যে ফরাসি দোকানি, তিনিও বাংলায় এসে, কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছেন। কেন? বাংলা বইয়ের দোকানগুলোতে তোমরা দেখবে যে বইপত্র সাজানো থাকে, তাদের নিজেদের সুবিধে মতো তারা সেই রকম করে সাজিয়ে নেয়। আবার কিছু বই মেঝের উপরে স্তূপাকার হয়েও থাকে। সব বই কিন্তু র্যাকে র্যাকে একেবারে তাকে সাজানো অবস্থায় দেখতে পাবে না। তো একই রকম ভাবে দেখা গেল যে ফরাসি দোকানটাতেও এই বাংলা বইগুলো যেভাবে বাঙালি প্রকাশকদের দোকানে যেভাবে কিছু বই সাজানো থাকে, কিছু বই মেঝের উপর স্তূপাকার হয়ে থাকে, সেই রকম ভাবেই সাজানো রয়েছে। লেখকের এটা দেখে মনে হলো যে এটাও খুব অদ্ভুত ব্যাপার যে একজন ফরাসি, তিনি বাংলায় এসে একেবারে বাঙালি প্রকাশক হয়ে গিয়েছেন, বাঙালি প্রকাশকের মতো বইগুলোকে একই রকম ঢঙে সাজিয়ে রেখেছেন।
দোকানে ঢুকে দোকানের যিনি মালিক তার সঙ্গে লেখকের পরিচয় হলো এবং ফরাসিতেই তাদের কথাবার্তা চলতে লাগলো। এর আগে একদিন যেদিন আমরা বই কেনা প্রবন্ধ পড়ছিলাম বা বই কেনা রম্য রচনাটি পড়ছিলাম, সেদিন তোমাদের লেখক পরিচিতি সৈয়দ মুজতবা আলী সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে তিনি বহু ভাষাবিদ ছিলেন, 15টা ভাষা তিনি জানতেন এবং ফরাসি তার মধ্যে একটি। তিনি ওই দোকানের যিনি মালিক ছিলেন তার সঙ্গে ফরাসিতেই কথাবার্তা শুরু করলেন। তবে তার ফরাসি যে খুব একটা উঁচু মানের নয় সেটা বলতে গিয়ে তিনি একটা অদ্ভুত উপমা ব্যবহার করলেন, ধেনু মার্কা ফরাসি শ্যাম্পেন। না কিরকম? ফরাসি শ্যাম্পেন যেটা আঙুর ফলের রস থেকে তৈরি হয় এবং যেটা পৃথিবী বিখ্যাত, আর ধেনু মার্কা মানে আমাদের একেবারে দেশীয় যে মদ। তিনি বললেন যে কোথায় ফরাসি শ্যাম্পেন আর কোথায় ধেনু মদ। এই দুটো তুলনা করলেন কি বোঝাতে? না নিজের ফরাসি উচ্চারণ বোঝাতে, তিনি নিজের ফরাসি ভাষা বোঝাতে, যে তিনি ফরাসির উচ্চারণ, ফরাসির ব্যাকরণের একেবারে মাথা মুড়িয়ে তিনি কথা বলতে শুরু করলেন। এবং তার ফরাসি কেমন? না ওই ধেনু মার্কা, যেখানে ফরাসি ভাষা, ফরাসি সাহিত্য উচ্চমানের বলতে ওই ফরাসি শ্যাম্পেন যেরকম পৃথিবী বিখ্যাত, সেই ধরনের ফরাসি ভাষাও পৃথিবীতে, ফরাসি সাহিত্য পৃথিবীতে নাম করা, সেখানে লেখক যেভাবে কথা বলতে শুরু করলেন সেটা যেন ফরাসি শ্যাম্পেনের পাশে দেশীয় মদ। তো তিনি বলছেন তিনি ফরাসিতে কথোপকথন শুরু করলেন। অনেকদিন পরে যে দোকানের যিনি মালিক তিনিও নিজের ভাষায় কথা বলতে পেরে, নিজের মাতৃভাষায় কথা বলতে পেরে অনেক কথা বলতে লাগলেন, সেটা বইয়ের বাইরে নিজের ব্যক্তিগত কিছু কথাও। এবং সেখান থেকে জানা যায় যে এই যে দোকানের মালিক, ইনি আসলেই দোকানের একেবারেই সত্যি দোকানের ওনার ইনি নন, ইনি এসেছেন তার বন্ধুর এই দোকানটি পরিচালনা করার জন্য মাস 3 আগে কলকাতায়, এবং কলকাতায় এসে তিনি এই দোকান পরিচালনা করছেন। তাদের একমাত্র উদ্দেশ্য কি? ফরাসি ভাষা আর ফরাসি সাহিত্যকে প্রচার করা। এই যে প্রচার করতে এসেছেন এই ভদ্র মহিলা সুদূর ফ্রান্স থেকে, এটাও লেখকের কাছে ভীষণ আশ্চর্যের একটা বিষয় মনে হলো। এবং সেখানে তার মনে পড়লো তুলসী দাসের কথা। তুলসী দাস যিনি রামচরিতমানসের রচয়িতা। তুলসী দাস ছিলেন রামচরিতমানসের রচয়িতা। এই তুলসী দাস যিনি রামচরিতমানসের রচয়িতা, তিনি বলেছিলেন যে পৃথিবীর রীতি খুব অদ্ভুত। কেমন? শুরিখানার যিনি মালিক, অর্থাৎ যিনি মদের দোকানের মালিক, সেখানে মদ শরীরের পক্ষে ক্ষতিকারক এটা জেনেও হাজার হাজার লোক লাইন দিয়ে মদ কেনে। কিন্তু দুধ অতি পুষ্টিকর খাদ্য, সুষম খাদ্য, সেটা হওয়া সত্ত্বেও দুধওয়ালাকে বাড়ি বাড়ি দুধ ফেরি করে বেড়াতে হয়। দুধওয়ালার বাড়িতে ওই মদের দোকানের মতো লম্বা লাইন কিন্তু তোমরা দেখতে পাবে না, বরং টাকা না থাকলে, টাকা ধার করে লোকে মদ কিনে খায়, টাকা না থাকলে লোকে দুধ নেওয়া বন্ধ করে দেয়, দুধ কিনে খায় না। লেখক বলছেন ওই তুলসী দাস রামচরিতমানসের যিনি রচয়িতা, তার কথা ধার করে যে পৃথিবীর রীতি খুব অদ্ভুত, ওই শুরিখানার মালিকের দোকানের সামনে লম্বা লাইন আর দুধওয়ালাকে বাড়ি বাড়ি দুধ বিক্রি করে বেড়াতে হয়। সেই রকমই ফরাসি সাহিত্যের অবস্থা। এই যে ফরাসি সাহিত্য যেটা এত উচ্চমানের সাহিত্য, সেই সাহিত্যকে আজ কি করতে হচ্ছে না ফ্রান্স ছেড়ে সুদূর প্যারিসে, যেখানে লাইন দিয়ে লোকে হয়তো ফরাসি বই কেনার কথা, সেটা ছেড়ে দিয়ে ফরাসি সাহিত্য, ফরাসি ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য, বা ফরাসি সাহিত্য বা ভাষার যে রসটা সেটা পাঠকের কাছে উপস্থাপিত করার জন্য, যেখানে ফরাসি সাহিত্য সুদূর ফ্রান্স থেকে কলকাতায় ফরাসি সাহিত্যের দোকানকে নিয়ে আসতে হয়েছে, ফরাসি বইপত্র নিয়ে আসতে হয়েছে। অর্থাৎ ফ্রান্সে গিয়ে আমরা লাইন দিয়ে ফরাসি বই কিনছি না, আমরা কোথায় ফরাসি সাহিত্যকে, ওই উচ্চমানের সাহিত্যকে যেমন দুধওয়ালা দুধ ঘরে ঘরে পৌঁছে দেয়, সেই রকমই ফরাসি সাহিত্য, ফরাসি ভাষা প্রচার করার জন্য ফরাসি সাহিত্যকে উঠে আসতে হয়েছে সুদূর কলকাতায়, যেখানে হয়তো ফরাসি ভাষা, ফরাসি সংস্কৃতি, ফরাসি কালচার, তার সঙ্গে কলকাতার কালচারের বিস্তর ফারাক। তো এই রকম একটা
তিনি এই ফরাসি বইয়ের বিপুল সম্ভার দেখে যখন এই সমস্ত কথাবার্তা ভাবছেন এবং ওই দোকানের যিনি মালিক তখন রয়েছেন তাকে কিছু বইপত্র অর্ডার দিচ্ছেন, তিনি অনেক যত্ন করে, দোকানের মালিক অনেক যত্ন করে সেই অর্ডার নিলেন এবং জানালেন যে ঠিক আছে, তিনি বইগুলো এলে তিনি লেখককে যথাসময়ে খবর পাঠাবেন। এমন সময় একজন বাঙালি ছেলে ঢুকলো দোকানে এবং সে ফরাসির উপরে মানে ফরাসিতে লেখা, কমার্শিয়াল আর্টের উপরে ফরাসিতে লেখা বই চাইলো। এটা দেখেও লেখক একটু আশ্চর্য হলেন যে যেখানে কলকাতায় বাংলা বইয়ের ক্রেতা পাওয়া নাকি বিরল হয়ে উঠছে, সেখানে তাহলে ফরাসি ভাষায়ও কমার্শিয়াল আর্টের বইয়ের খোঁজ করছে কেউ। তাহলে সেই ব্যাপারটা একই সঙ্গে যেমন লেখকের কাছে আশ্চর্যজনক মনে হলো, তেমনি তিনি খুব আনন্দও পেলেন। তো তিনি এই সময় একটা ভালো বই পেয়ে গেলেন যেটি হিটলারের উপর লেখা। হিটলারের জন্ম হয়েছিল অস্ট্রিয়ায় এবং তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তোমাদের নিশ্চয়ই মনে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানি যে নাৎসি বাহিনী তার প্রধান ছিলেন হিটলার। তিনি প্রচুর ইহুদি মানুষকে নির্বিচারে মেরেছিলেন। পরবর্তীকালে জার্মানি যখন যুদ্ধে পরাজিত হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945 সালে জার্মানির পরাজয়ের পরে হিটলার আত্মহত্যা করেছিলেন। তো এই হিটলারের উপরে একটা বই পেলেন লেখক, যেটি কোথাকার মানে বিষয় আশয় নিয়ে লেখা না, নুরেনবার্গ, জার্মানির একটি শহর যেখানে যুদ্ধবন্দীদের, যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছিল। জার্মানির একটি শহর নুরেনবার্গ, সেই শহরে যখন ওই যুদ্ধবন্দীদের বিচার চলছিল তারই দলিল দস্তাবেজ সবকিছুকে সম্বল করে হিটলারের উপরে ফরাসি ভাষায় লেখা একটি বইয়ে পেয়েছিলেন। তো এই বইটি সম্পর্কে জানানোর জন্য লেখক এই আজব শহর কলকাতা এই প্রবন্ধের অবতারণা করেছিলেন, রম্য রচনাটির অবতারণা করেছিলেন, মানে রম্য রচনাটি লিখতে শুরু করেছিলেন। কিন্তু তিনি বললেন যে এতটাই তার গৌড়চন্দ্রিকা করা এতটাই বেশি হয়ে গেল যে মূল বক্তব্যে আসার আগেই তার কলমের কালি ফুরিয়ে গেছে, এদিকে আকাশে ভোরও হয়ে গেছে। তাই হিটলারের ওই যে নুরেনবার্গের দলিল দস্তাবেজ নিয়ে লেখা হিটলার সম্পর্কিত যে বইটি, সেটির সম্পর্কে পাঠককে তার আর জানানো হলো না। খুব সংক্ষিপ্ত আকারে এই হলো আজব শহর কলকাতা এর বিষয়বস্তু। এখানে একটা কথা একটু বলে রাখি, আমি একটা কথা বললাম গৌড়চন্দ্রিকা। গৌড়চন্দ্রিকা ব্যাপারটা কি? গৌড় অর্থে গৌরাঙ্গদেব। রাধা কৃষ্ণের, তোমরা এর আগে বৈষ্ণব পদাবলী পড়েছো, বৈষ্ণব পদাবলী পড়েছো বলতে ভাব সম্মিলন বলে একটি কবিতা পড়েছো, সেখানে বৈষ্ণব পদাবলীর সঙ্গে তোমরা একটু পরিচিত হয়েছো। তো রাধা কৃষ্ণের লীলা বিষয়ক যে পদগুলি অর্থাৎ বৈষ্ণব পদাবলী, সেগুলি কীর্তন করার আগে বা সেগুলি গাওয়ার আগে গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে কিছু পদ বলা হতো, অর্থাৎ ভূমিকা করা হতো, সেই বিষয়টাকেই বলা হয় গৌড়চন্দ্রিকা। তো আজব শহর কলকাতা এই রম্য রচনাটিতে লেখক বলার চেষ্টা করছিলেন ওই নুরেনবার্গের দলিল দস্তাবেজ নিয়ে লেখা হিটলারের উপরে লেখা যে বই তার সম্পর্কে, কিন্তু তিনি বলছেন তার গৌড়চন্দ্রিকাটাই এত বেশি হয়ে গেল যে কলমের কালিও ফুরিয়ে গেল এবং বইটিরও পরিচয় দেওয়া হলো না, বরং কলকাতা যে খুব আজব শহর তার একটা পরিচয় তিনি আমাদেরকে এই রম্য রচনাটির মধ্যে দিলেন। এবারে আমরা একটু প্রশ্ন আলোচনায় আসি। তোমাদেরকে আগেই বললাম একটা কথা যে এই আজব শহর কলকাতা তোমাদের সংসদ নির্ধারিত বইতে যে অংশটুকু রয়েছে, পঞ্চতন্ত্র প্রথম ভাগের 13তম রচনা হিসেবে যে অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু ভীষণ সংক্ষিপ্ত। মূল রচনা থেকে সংক্ষিপ্ত করে নিয়ে তোমাদের জন্য আজব শহর কলকাতার একটুখানি অংশ দেওয়া হয়েছে, যেখানে কলকাতা শহর কেন আজব বা আশ্চর্য সেটা লেখক, অদ্ভুত কেন, কলকাতা শহর কেন অদ্ভুত সেটাকেই লেখক বলেছেন। কিসের মাধ্যমে? একটা ফ্রেঞ্চ বুক শপ, বড় একটা ফরাসি বইয়ের দোকান, সেখানে কলকাতার বুকে একটা ফরাসি বইয়ের দোকানকে দেখে লেখকের মনে হয়েছে যে প্রবাদটি আজব অর্থাৎ কলকাতা আজব শহর, যেটা তিনি ছোট থেকে শুনে এসেছিলেন, সেটাকে বিশ্বাস করতে শুরু করেছিলেন যে কলকাতা যতই শুনে আসি কলকাতা আজব শহর, আসলে কলকাতা ততটাও আজব শহর নয়। ওই ফ্রেঞ্চ বুক শপ দেখে লেখকের এই ধারণাটা ভেঙে গেল। এই হলো এই আজব শহর কলকাতা
এই রম্য রচনাটির মূল বিষয়বস্তু। এবারে প্রশ্নোত্তর আলোচনা করি, তাহলে বিষয়টা তোমাদের আরেকটু পরিষ্কার হবে। আজব শহর কলকাতা রম্য রচনাটির নামকরণের সার্থকতা বিচার করো। এতক্ষণ ধরে আমরা যে রম্য রচনাটি আলোচনা করলাম সেখানে তোমাদের বললাম যে লেখক মনে করতেন যে ছোটবেলা থেকে তিনি যতই শুনে আসুন না কেন যে কলকাতা খুবই আজব শহর, আসলে কলকাতা ততটা আজব শহর নয়। কিন্তু এক বৃষ্টির দিনে লেখকের এই ভুল ধারণা ভেঙে গেল। কিভাবে ভাঙলো? লেখক হঠাৎ আবিষ্কার করলেন যে কলকাতার বুকে একটা বড় ফ্রেঞ্চ বুক শপ বলে একটা বড় ফরাসি বইয়ের দোকান রয়েছে। কলকাতায় যেখানে নাকি বাঙালি প্রকাশকেরা ভালো বাংলা বই বিক্রি করতে হিমশিম খেয়ে যাচ্ছেন, তাদের লোকসান হয়ে যাচ্ছে, সেখানে এরকম একটা ফরাসি বইয়ের দোকান লেখকের কাছে খুবই অদ্ভুত বা আশ্চর্য ব্যাপার মনে হলো। তারপরেও বাংলা বইয়ের প্রকাশকেরা তাদের নিজেদের মুনাফা বা নিজেদের লাভ এইটুকু বজায় রাখার জন্য কি করতেন, তারা ভালো কিছু বই রাখতেন সাজিয়ে এবং তারই আড়ালে কিছু রদ্দি উপন্যাসও ছাপতেন। রদ্দি উপন্যাস মানে হলো খুবই নিকৃষ্ট মানের আদি রসাত্মক একটু চটুল ঢঙের বাংলা বই, যে উপন্যাস বা যে গল্পগুলো পাঠকেরা একটু বেশি গোগ্রাসে গিলে খায় ভালো বাংলা বইয়ের তুলনায়। কেন প্রকাশকদের এই কাজটা করতে হয়? প্রকাশকদের এই কাজটা করতে হয় কারণ তাদের মুনাফাটা যাতে বজায় থাকে। যেখানে কলকাতার বুকে দাঁড়িয়ে বাংলা বই বিক্রি করাটাই ভার, মানে বাংলা বই বিক্রি করাটাই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই যে ফরাসি বইয়ের দোকান, সেখানে সেই বই কে কিনবে এটা ভেবে লেখক আশ্চর্য হলেন এবং তার সঙ্গে আরো ভাবলেন যে ভালো বাংলা বইয়ের আড়ালে যেরকম ওই আদি রসাত্মক চটুল লঘু রসের কিছু বাংলা বই বিক্রি করা হয়, সেরকমই নিশ্চয়ই ফরাসি বইয়ের আড়ালে এখানেও ঢুকে তিনি ওই লৌধ্ররেণু, ওষ্ঠরাগ, সাঁঝের পীর, খুশবাই এরকম বইগুলোই দেখতে পাবেন। কিন্তু ভেতরে ঢুকে তার আরো অবাক হওয়ার পালা। দোকানের ভেতরে ঢুকে তিনি দেখলেন দোকানটা আদ্যপান্ত ফরাসি বইতেই ঠাসা। তাহলে তিনি অবাক হয়ে আবিষ্কার করলেন যে কলকাতা শহরে বাংলা বই বিক্রি করাটা প্রকাশকদের কাছে ভার, সেখানে একেবারে ফরাসি বইতেই নিখাদ ফরাসি বইতেই ঠাসা একটা ফ্রেঞ্চ বুকশপ, যেখানে ভেজালের কোনো জায়গা নেই, যেখানে ফরাসি বই মানে উঁচু দরের ফরাসি সাহিত্যই, ফরাসি ভাষায় লেখা সাহিত্য বিক্রি হচ্ছে। তিনি অবাক হয়ে আরো দেখলেন যে একজন ছেলে, বাঙালি একজন ছেলে, সে এসে কমার্শিয়াল আর্টের উপর ফরাসি ভাষায় লেখা বই চাইলেন। অর্থাৎ বাংলায় বসে বাংলা ভাষায় লেখা বই পড়ার যখন পাঠকের অভাব, বাংলা বই কেনার যে ক্রেতা তার যখন অভাব, তখন ফরাসি বইও লোকে কিনছে, এটা দেখে তিনি অবশ্যই আনন্দিত হলেন, সেই সঙ্গে সঙ্গে আশ্চর্যও হলেন। তিনি এও আশ্চর্য হলেন যে ফরাসি ভাষা সাহিত্য প্রসারের জন্য, কেবলমাত্র ফরাসি ভাষা সাহিত্যকে প্রচার করার জন্য সুদূর ফ্রান্স থেকে কলকাতায় এসে একজন মানুষ এই দোকান খুলে, ফরাসি বইয়ের দোকান খুলে ফরাসি বই বিক্রি করছেন। এই যে এতগুলো বিষয় দেখলেন লেখক এবং প্রত্যেকবারই তিনি খুব চমৎকৃত হলেন, তার খুব আশ্চর্য লাগলো, তার অদ্ভুত লাগলো। তাই তিনি কলকাতা শহরকে, সেখান থেকে তিনি ধারণা করলেন যে না, সত্যি কলকাতা একটা অদ্ভুত বা আজব শহরই বটে। তাই এই যে রম্য রচনাটির নামকরণ আজব শহর কলকাতা, কবির দৃষ্টিভঙ্গি থেকে আজব শহর কলকাতাকে তিনি অদ্ভুতভাবেই দেখলেন এবং এই নামকরণটিও যথাযথ সার্থক বলেই আমরা মনে করি। কলকাতা যে আজব শহর তা লেখক তার প্রমাণ কিভাবে পেলেন, অথবা আজব শহর কলকাতায় বটে লেখক কিভাবে এই প্রমাণ পেলেন? আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম নামকরণের সার্থকতা অংশে, সেই কথাগুলোকেই আবার বলতে হয় যে লেখক শুনে এসেছিলেন যে কলকাতা শহর নাকি খুবই আজব, কিন্তু তিনি অনেকটা বড় হয়ে যাওয়া পর্যন্ত ছোট থেকে শুনে আসা সেই কথার সঙ্গে কোনো মিল খুঁজে পাননি। তাই একটা সময় তিনি প্রায় এইরকম সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছিলেন যে কলকাতা মোটেও আজব শহর কিছু নয়। কিন্তু হঠাৎ একদিন, যেদিন বৃষ্টি নামলো এবং কলকাতা শহরের রাস্তা দিয়ে যেদিন লেখক হেঁটে যাচ্ছিলেন, তার সঙ্গে না ছিল কোনো ছাতা, না কোনো রেনকোট, হঠাৎ বৃষ্টি নামলে তিনি একটি
ফরাসি বইয়ের দোকান আবিষ্কার করে ফেললেন। কলকাতার বুকে বাংলা বই বিক্রি করাটা, বাংলা বইয়ের ক্রেতা পাওয়াটা, যেখানে খুবই বাঙালি প্রকাশকদের কাছেই প্রচন্ড মাথা ব্যথার কারণ, সেখানে একটা আদ্যোপান্ত ফরাসি বইয়ে ঠাসার দোকান দেখে লেখকের মনে হলো সত্যি কলকাতা শহরটা বড্ডই আজব। যেখানে বাংলা বইয়ের ক্রেতা মেলা ভার, সেখানে একটা ফরাসি বইয়েরও দোকান রয়েছে। এছাড়াও শুধু তাই নয়, লেখক প্রথমে ভেবেছিলেন যে ফরাসি বইয়ের দোকান বটে, কিন্তু বাঙালি প্রকাশকেরা যেমন তাদের মুনাফা বজায় রাখার জন্য নানান রকম আদি রসাত্মক বই, চটুল রসের বই বিক্রি করেন ছেপে, ভালো বাংলা বইয়ের আড়ালে সেই বইগুলোই দেদার বিকোয়। এই দোকানেও হয়তো সেরকমই একটা কিছু হবে, 2-4টে ফরাসি বই থাকবে, তার বদলে অন্য আরো খুব নিচু মানের হয়তো কোনো বইপত্র ও বাকি দোকানটা ভর্তি হয়ে থাকবে। কিন্তু দোকানে ঢুকে তিনি আরো একবার খুবই আশ্চর্য হলেন যে সাজানো গোছানো বই এবং মেঝের উপর স্তূপ করে ফেলে রাখা বই, দুই জায়গায় যত বই রয়েছে সেগুলি সবই ফরাসি বই। এবং যেখানে ফরাসি ক্রেতা, আগেই বললাম বাংলা ভাষারই ক্রেতা পাওয়া, বাংলায় থেকে বাংলা বইয়ের ক্রেতা পাওয়া যায় না, সেখানে একজন বাঙালি ছেলে দোকানে ঢুকে একটা ফরাসি কমার্শিয়াল আর্টের উপরে ফরাসি একটা বইয়ের খোঁজ করছিলেন। তো এই সমস্ত ব্যাপারটা দেখে লেখক প্রমাণ পেলেন, না সত্যি কলকাতা শহরটা বড্ডই আজব। এখানে আরো একটা কথা বলার, সেটা হলো যে এই যে ফরাসি যিনি বইপত্র, ফরাসি বইয়ের যে দোকানটা যার, তিনি, তার উদ্দেশ্য কি ছিল? কলকাতায় এসে শুধুমাত্র ফরাসি সাহিত্য এবং ফরাসি ভাষার প্রচার করা, এই উদ্দেশ্যেই তিনি কলকাতায় এত বড় একটা ফরাসি বইয়ের দোকান খুলেছেন, যেখানে তার বইগুলো যে কতটা ঠিকঠাক বিক্রি হবে তারও কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তবুও তিনি খুলেছেন। আবার ফরাসি যিনি, তিনি বাংলায় এসে দোকান খুলে দিয়ে ওই বাঙালি যে প্রকাশকেরা যেভাবে তাদের দোকানে বইপত্রগুলিকে সাজিয়ে রাখেন, কিছু বই সাজিয়ে কিছু বই ফেলে, সেই একই রকম ভাবে সাজিয়ে রেখেছেন। অর্থাৎ ফরাসি মানুষটিও, ফ্রান্স থেকে যে আসা সেই ফরাসি মানুষটিও কি হয়েছে না, তিনিও বাংলায় থেকে যেন অনেকটা বাঙালি প্রকাশকদের চরিত্রের যে বৈশিষ্ট্য, বাঙালি প্রকাশকদের ক্যারেক্টারিস্টিক, তার চরিত্রের মধ্যে এসে মিশে গেছে। এই সমস্ত কিছু নিয়ে লেখক ফরাসি বইয়ের দোকান, ফরাসি বইয়ের দোকানের মালিক, সাজানো বইপত্র সবকিছু নিয়েই লেখক কলকাতা শহর যে কতটা আজব তার পরিচয় পেলেন। সেই ভরসায় ঢুকলুম। কে কোথায় ঢুকলেন? কোন ভরসায় ঢুকলেন? সৈয়দ মুজতবা আলী তার আজব শহর কলকাতা নামক রম্য রচনাটিতে বলেছেন যে তিনি কলকাতার রাস্তায় একদিন যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে বৃষ্টি নামলো, তার কাছে ছাতা বা রেইনকোট এগুলো কিছুই ছিল না। তিনি তখন একটা ফরাসি বইয়ের বাসে বা ট্রামে চড়ার মতো ইচ্ছে ক্ষমতা কোনোটাই তার ছিল না। ট্যাক্সি চড়বেন যে তার জন্য প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যাবে, সেই মানসিকতাও তার নেই। তখন তিনি হঠাৎ দেখতে পেলেন যে কলকাতার বুকে একটা বড় সড়ো করে লেখা ফ্রেঞ্চ বুক শপ নামে একটা ফরাসি বইয়ের দোকান। তিনি সেই ফরাসি বইয়ের দোকানে ঢুকলেন। কোন ভরসায় ঢুকলেন? তিনি এই ভরসায় ঢুকলেন যে বাংলায় থেকে বাঙালি প্রকাশকেরা বাংলা বইয়ের ক্রেতা পান না, এবং ভালো বাংলা বই তাদের বিক্রি হয় না বলে মুনাফার আশায়, অর্থাৎ লাভ করার আশায়, যাতে তাদেরকে দেউলিয়া হয়ে পথে বসতে না হয়, সেই জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কি করে, আদি রসাত্মক কিছু বইপত্র, যেমন লৌধ্র রেণু, যেমন খুশবাই, যেমন ওষ্ঠরাগ, যেমন সাঝের পীর, এই ধরনের বইপত্র নাকি তারা ছেপে প্রকাশ করে, এবং সেই বইগুলোই লোকে বেশি পড়ে, বেশি কেনে ভালো বাংলা বইয়ের থেকে। তাহলে লেখক মনে করলেন যে এই যে ফরাসি বইয়ের দোকান, এখানেও নিশ্চয়ই ওই 2-4টাই ফরাসি বই সামনে সাজিয়ে রাখা রয়েছে, তার বদলে দোকানের মধ্যে গিয়ে তিনি অন্য কিছু দেখতে পাবেন। মানে ওই রকমই বাংলা বইয়ের দোকানে যেমন 2-4টে ভালো বাংলা বইয়ের আড়ালে আদি রসাত্মক কিছু বইপত্র, চটুল রসের কিছু বইপত্র পাওয়া যায়, ফরাসি দোকানটাতে ঢুকেও তিনি এইরকমই কিছু একটা দেখবেন, যেখানে উঁচু মানের, খুব উৎকৃষ্ট মানের ফরাসি সাহিত্য দিয়ে গোটা দোকানটা সাজানো নয়। কিরকম নয়? যেমন হাতির দুটো দাঁত বাইরের দিকে থাকে এবং সেই আরো কিছু দাঁত থাকে
যেগুলো চিবানোর জন্য এবং সেগুলো লুকানো, অর্থাৎ যে দুটো দাঁত বাইরের দিকে থাকে, যে দুটো দাঁত দেখা যায়, তার বাইরেও হাতির আরো লুকোনো দাঁত থাকে। সেই রকমই ওই ফরাসি দোকানেও ওই বাইরে থেকে ওই ফরাসি বুকশপ ওই পর্যন্তই, ফ্রেঞ্চ বুকশপ ওই পর্যন্তই, আসলে ভেতরে তিনি অন্য আরো কিছু দেখতে পাবেন, এই ভরসায় তিনি ঢুকলেন। কিন্তু লেখক ভেতরে ঢুকে খুব আশ্চর্য হয়ে গেলেন। দোকানের ভেতরে ঢুকে তিনি দেখলেন যে গোটা দোকানটাই সাদা হলদেটে মলাটের একগুচ্ছ ফরাসি বই দিয়েই সাজানো। তবে সেই সাজানোটা কিরকম? সেই সাজানোটা ফরাসি ঢঙে নয়, অনেকটা বাঙালি প্রকাশকের ঢঙে। বাঙালি প্রকাশকেরা যেমন যেমন করে বইপত্র সাজিয়ে রাখেন এবং যেভাবে বইপত্র মেঝের উপরেও স্তূপাকার হয়ে পড়ে থাকে, একই রকম স্টাইলে তার এই ফরাসি বইয়ের দোকানটাও সাজানো রয়েছে। তবে সেইখানে ঢুকে তিনি দেখতে পেলেন যে দোকানে কিন্তু ওই রকম যেরকম ভালো বাংলা বইয়ের আড়ালে নিচু মানের কিছু বইপত্র বেশি বিক্রি হয়, সেই ধরনের কোনো ব্যাপার সেখানে নেই। সেখানে পুরো দোকানটাই ফরাসি বই দিয়েই ঠাসা। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে। উদ্ধৃতাংশটির উৎস কি? কেন এ কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটির উৎস হলো পঞ্চতন্ত্র প্রথম ভাগের 13তম যে রচনা, অর্থাৎ আজব শহর কলকাতা, এই রম্য রচনাটি হলো পঞ্চতন্ত্র প্রথম ভাগের 13তম রচনা। তাই আমরা বলতে পারি পঞ্চতন্ত্র প্রথম ভাগ 13তম রচনা। তাহলে আমরা বলতে পারি যে এই উদ্ধৃতাংশটির উৎস হলো পঞ্চতন্ত্র প্রথম ভাগের 13তম রচনা আজব শহর কলকাতা। কেন এই কথা বলা হয়েছে যে ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছেন? লেখক ওই কলকাতার রাস্তায় চলতে গিয়ে ফরাসি বইয়ের দোকান দেখেছিলেন এবং ফরাসি বইয়ের দোকান দেখে তিনি সেখানে ঢুকেছিলেন। সেখানে ঢুকে তিনি দেখলেন যে গোটা দোকানটাই ফরাসি বই দিয়েই ঠাসা, কিন্তু ফরাসি বইগুলো সাজানো রয়েছে একেবারে বাঙালি প্রকাশকের ঢঙে। অর্থাৎ বাঙালি প্রকাশকদের দোকানে বাংলা বইপত্র যেরকম ভাবে সাজানো থাকে, কিছু বই তাকে সাজানো এবং অক্ষর অনুযায়ী সাজানো থাকে তাদের বইপত্রগুলো বাঙালি প্রকাশকদের বইয়ের দোকানে, কিছু বইপত্র আবার মেঝের উপর স্তূপাকার করা থাকে, ডাই করা থাকে। তাহলে একেবারেই বাঙালি প্রকাশকের ঢঙে ফরাসি দোকানের একজন ফরাসি বই বিক্রেতা, যিনি নিজে জাতিতেও ফরাসি, তার বইগুলো ওই রকম ভাবে সাজানো দেখে লেখকের মনে এই কথাটি এসেছে যে ফরাসি দোকানদার কলকাতায় এসে তিনিও বাঙালি ওই প্রকাশকদের মতোই বাঙালি জাতির যে প্রভাবে, বাঙালিয়ানার প্রভাবে যেন বাঙালি হয়ে গেছেন, তাই তার বইগুলি ওই রকম করে সাজানো রয়েছে। পৃথিবীর কি অদ্ভুত রীতি। কোন রীতিটি অদ্ভুত? লেখক কেন এই প্রসঙ্গের অবতারণা করেছেন? পৃথিবীর কি অদ্ভুত রীতি, এই যে কথাটি, এই কথাটি তুলসীদাসের রামচরিতমানস থেকে নেওয়া হয়েছে এবং তুলসীদাস তার রামচরিতমানসে এই অদ্ভুত রীতির কথা বলেছেন। অদ্ভুত রীতিটি কি না, সুরিখানার যিনি মালিক, অর্থাৎ যিনি মদের দোকানের মালিক, তার দোকানের সামনে লম্বা লাইন থাকে। সে মদ যতই শরীরের পক্ষে ক্ষতিকারক হোক না কেন, কিন্তু যে দুধওয়ালা, যে দুধ দিয়ে বেড়ায়, তাকে কিন্তু ওই দুধ যতই পুষ্টিকর খাবার হোক, যতই সুষম খাদ্য হোক, দুধের যতই গুণাগুণ থাকুক না কেন এবং মানুষ যতই সেটা সম্পর্কে জানা, মানুষের মনের মধ্যে সেটা থাকুক না কেন, মানে মানুষ ওই দুধ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যতই জানুক না কেন, তবুও তারা দুধ কেনার জন্য ওই দুধওয়ালার বাড়ির সামনে গিয়ে লাইন দিয়ে বসে থাকে না বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে না। কি হয়? বরং উল্টোটা হয়। দুধ হচ্ছে দুধ পুষ্টিকর খাবার হওয়া সত্ত্বেও দুধওয়ালাকেই বাড়ি বাড়ি দুধ ফেরি করে বেড়াতে হয়। আর মদ সেটা যতই ক্ষতিকারক হোক না কেন, তবুও তার সামনেই লোকে, সেই দোকানের সামনেই লোকে লাইন দিয়ে মদ কেনে। লোকের পয়সা থাকুক, লোকের পয়সা না থাকুক, সে এইটাই করে, ধার করে হলেও মদ কেনে। কিন্তু যদি দুধ কেনার প্রসঙ্গ আসে ধার করে, তাহলে বরং দুধ নেওয়া বন্ধ করে দেয়। এই অদ্ভুত রীতির কথা এখানে বলা হয়েছে। লেখক কেন এই প্রসঙ্গের অবতারণা করলেন? সুরিখানায় অর্থাৎ মদের দোকানে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মদ কেনার জন্য, কিন্তু দুধওয়ালাকে বাড়ি বাড়ি যেমন দুধ বিক্রি
করে বেড়াতে হয়, দুধ ফেরি করে বেড়াতে হয়, সেই রকমই ফরাসি বই সেটা উৎকৃষ্ট মানের হওয়া সত্ত্বেও, উঁচু দরের সাহিত্য হওয়া সত্ত্বেও সেটা কেনার জন্য কিন্তু লোকে লাইন দিয়ে প্যারিসে যায় না, বরং কি হয়, এই ফরাসি সাহিত্যকেই তার শ্রেষ্ঠত্ব প্রচার করার জন্য কি করতে হয়েছে না, সুদূর প্যারিস থেকে কলকাতার মতো জায়গায় এসে, কলকাতায়, এত দূরে কলকাতায় এসে প্রচার করতে হচ্ছে। যেমন দুধ সুষম খাদ্য, দুধ পুষ্টিকর খাদ্য হওয়া সত্ত্বেও সেই দুধ কিনতে লোকে দুধওয়ালার বাড়িতে, গোয়ালার বাড়িতে যায় না, গোয়ালাকেই আসতে হয় দুধ বিক্রি করার জন্য। সেই রকমই ফরাসি সাহিত্য উৎকৃষ্ট হওয়া সত্ত্বেও প্যারিসে গিয়ে লোকে ফরাসি সাহিত্য কিনছে না, বরং ফরাসি সাহিত্যকেই উঠে আসতে হচ্ছে সেই সমস্ত জায়গায় যেখানে তারা সেই সাহিত্য প্রচার করতে চাইছে। তাহলে এই গেল আজকের আজব শহর কলকাতা এই রম্য রচনাটির বিষয়। খুবই ছোট একটা প্রবন্ধ এবং খুব সোজাও বটে, তাই তোমরা এই আলোচনাটুকু শুনে নিলে এবং বইটা একবার পড়ে নিলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। আর আমাদের যাবতীয় এই রম্য রচনা সম্পর্কিত যাবতীয় নোটসপত্র তোমরা এলিট অ্যাপের মধ্যে পেয়ে যাবে। আজকের মতো এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার আরেকটি রম্য রচনা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।